রাত কেমন কাটলো? যে শিক্ষক শিক্ষিকারা সারা রাত রাস্তায় পড়ে কাটালেন তাদের রাতটা ঠিক কেমন কেটেছে? একজন সাংবাদিক যখন এক চাকরিহারা শিক্ষিকাকে প্রশ্ন করছেন, আপনারা এভাবেই সারা রাত রাস্তায় থাকবেন? সে শিক্ষিকা উত্তর দিচ্ছেন, আর কোথায় যাব আমরা? কোথাও যাব না। যোগ্য অযোগ্যর তালিকা যতক্ষণ না প্রকাশিত হচ্ছে আমরা এই জায়গা ছেড়ে উঠব না, আমরা কোথাও যাব না। কিন্তু আমরা ভয় পাচ্ছি, আরজি করের মতো করে কোনো ক্ষতি যদি করে দেওয়ার চেষ্টা করা হয় আমাদের। সাংবাদিক প্রশ্ন করছেন, কিসের ভয় পাচ্ছেন আপনারা? কিসের ভয়? সেই শিক্ষিকা বলছেন, আরজি করের মতো আমরা আমাদের আত্মরক্ষার ভয় পাচ্ছি, আমরা সব কিছু নিয়ে ভয় পাচ্ছি। সারা রাত বাথরুম নেই, বাথরুমে যাওয়ার কোনো রকম কোনো সুযোগ নেই। সেই ভোরবেলা থেকে তারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, লিস্ট প্রকাশ করা হবে, সেখান থেকে দুপুর গড়িয়ে সন্ধে, রাত, সারা রাত তারা রাস্তায় রয়েছেন এবং বাথরুম যাওয়ার জায়গা নেই। আর বাথরুম যেহেতু যাওয়ার কোনো জায়গা নেই, সেই কারণেই জল খাওয়া হচ্ছে না। জল খাওয়া হচ্ছে না, তার সঙ্গে এই রকম গরম, মেন্টাল এক্সারশন, এইভাবে একটা শারীরিক ধকল চলছে। সকাল থেকে চিৎকার চেঁচামেচি, ধাক্কাধাক্কি, সমস্ত কিছু, এর মধ্যে জল খাওয়া নেই এবং এখান থেকে তৈরি হচ্ছে ডিহাইড্রেশন। সেখান থেকে কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছে, কারুর বমি হচ্ছে। না, আমি এই কথাগুলো আপনাদের বলছি না এই কারণে যে আপনারা এদের জন্য বেশ সিম্প্যাথি দেখাবেন। আমি আপনাদের বলছি স্টেপ বাই স্টেপ কি পরিস্থিতিতে তাঁরা রয়েছেন, সেই শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীরা যারা সারা রাত রাস্তায় পড়ে থেকেছেন, কি অবস্থায় তারা রয়েছেন, স্টেপ বাই স্টেপ লজিক্যালি যাতে আপনি বুঝতে পারেন। তেমনি আপনাকে স্টেপ বাই স্টেপ প্রতারণা এবং প্রহসনটাও বুঝতে হবে। প্রথমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কমিশনের চেয়ারম্যান, তারা শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী যারা চাকরি হারিয়েছেন তাদের সঙ্গে বৈঠক করলেন। বৈঠক থেকে বেরিয়ে বললেন, হ্যাঁ ওরা যা বলেছেন তাই হবে। যোগ্য অযোগ্যর তালিকা বের করতে বলেছেন, আমরা বের করে দেবো, কোনো অসুবিধা নেই, শুধু আমাদের একটু সময় দিন। আইনি পরামর্শ নিচ্ছি, আমরা উকিলদের সঙ্গে কথা বলবো, তারপরেই তালিকা প্রকাশ করে দেবো, শুধু সময় চাই একটু। কতদিন পর্যন্ত সময় চাই? না, 21শে এপ্রিল। 21শে এপ্রিল আমরা ঠিক তালিকা প্রকাশ করে দেবো। তারপর সেই 21শে এপ্রিল এলো। 21শে এপ্রিল ভোর হলো, ভোর গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে সন্ধে হলো এবং সেই সময় এসএসসির তরফ থেকে বলে দেওয়া হলো যে না তালিকা কি করে প্রকাশ হবে বলুন তো? না আমরা আইনি পরামর্শ নিয়েছি, গ্রিন সিগন্যাল আমরা পাইনি, আর তালিকা প্রকাশের কোনোই দরকার নেই, আমরা একদম বের করতে পারবো না। এতদিন ধরে এই শিক্ষক শিক্ষিকাদের ঝুলিয়ে রাখা হয়েছিল জাস্ট তামাশা করার জন্য, প্রহসন করার জন্য। এবং তারই সঙ্গে কমিশন নতুন গান গাইতে শুরু করলো, কি না, থার্ড কাউন্সিলিং পর্যন্ত যাদের কাউন্সিলিং হয়েছে সেগুলোই একমাত্র বৈধ আমরা বলতে পারবো, তারপর আমরা জানি না, মানে তারপরেরগুলো অবৈধ, থার্ড কাউন্সিলিং পর্যন্তই একমাত্র বৈধ। মানে বিষয়টা হচ্ছে যে কাউন্সিলিং কমিশন করিয়েছে, কমিশন ডেকেছে, তারপর তারা গেছেন কাউন্সিলিং করেছেন এবং সেই কাউন্সিলিংটাও যাদেরকে একদম ধাক্কা দিয়ে ধেতিয়ে করাতে হয়েছে, সেখানে গিয়ে একটা নির্দিষ্ট সময়ের পরের কাউন্সিলিংকে আমরা আর স্বীকৃতিই দেবো না, সেই কথাটা এখন বলা হচ্ছে। মানে দুর্নীতিরও আগের দুর্নীতি কাউন্সিলিংয়ে, যে তারা মনে হয় ওই সময় থেকেই ভেবে রেখেছিলেন যে একটা টাইম পর্যন্ত কাউন্সিলিং ঠিক আছে, তারপরের যে কাউন্সিলিংগুলো সেগুলোকে আমরা স্বীকৃতিই দেব না। এবং সেই দুর্নীতিরও আগের দুর্নীতি, সেই ফার্স্ট ফ্রডটাকে নিয়ে এসে এখন সেটাকে তারা ঢাল হিসেবে ব্যবহার করবেন, এটা হয়তো কোশ্মিনকালেও কেউ ভাবতে পারেননি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এখন কি বলছেন? শিক্ষামন্ত্রীর দায়টা কোথায়? শিক্ষামন্ত্রী এখন বলছেন যে দেখুন, সরকারের কাজ তো বেতন দেওয়া, এখন কমিশন যদি বলে দেয় যে এরা যোগ্য ওরা অযোগ্য, এই যোগ্যদেরকে বেতন দিতে হবে আর অযোগ্য যারা তাদের বেতন দেওয়া বন্ধ করে দিতে হবে, সরকার সেই মতোই কাজ করবে। কি আর করা যাবে, আমাদের যেরকমটা বলা হবে সেরকমই করবে। কিন্তু কারা যোগ্য আর কারা অযোগ্য, মানে কারা যোগ্য, কারা এখনো পর্যন্ত স্কুলে যাবেন, বেতন পাবেন, আর কারা অযোগ্য যাদের বেতন ফেরত দিতে হবে, বেতন বন্ধ করে দেওয়া হবে, সেই লিস্টটা কোথায়? সেই তালিকাটা আপনারা বের করছেন না কেন? এই তালিকায় তো বের করার কথা বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে বের করে দেব। এখন ব্রাত্য বসু বলছেন যে দেখুন, সুপ্রিম কোর্ট তো এরকম কোনো তালিকা প্রকাশের কথা বলেনি, আর তাছাড়া আমরাও আইনি পরামর্শ নিয়েছি, সেখান থেকে গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি, তাই আমরা এই তালিকা প্রকাশ করতে পারছি না। খুব ভালো কথা, আপনারা আইনি পরামর্শ নিয়েছেন, কিন্তু আপনারা এতদিন পরে গিয়ে সেই বিষয়টা জানালেন কেন? এতদিন পরে গিয়ে আপনারা বুঝতে পারলেন যে সুপ্রিম কোর্ট এরকম কোনো তালিকা প্রকাশ করতে বলেনি, আর আইনি পরামর্শ নিতেও আপনাদের এতগুলো দিন সময় লেগে গেল, যেখানে একদম যখন ডেডলাইন সেই সময় গিয়ে আপনারা জানাচ্ছেন যে না আমরা তো গ্রিন সিগন্যাল পেলাম না, এখন তো আমরা তালিকা প্রকাশ করতে পারবো না। মানে ওই অশ্বত্থমা হত ইতিগজর মতো এতদিন ঝুলিয়ে রেখে তারপরে আমরা তো আইনি পরামর্শ নিচ্ছিলাম, আমাদেরকে বলে আর কি লাভ বলুন? কাউকেই কিছু বলে এখন কোনো লাভ নেই, কারণ কেউই কোনো উত্তর দিতে পারছেন না। সবাই এখন সাধু সেজে বসে রয়েছেন আর সবাই আইনের দোহাই দিচ্ছেন। আইনি পরামর্শ নিয়েছি, সেখানে আমরা গ্রিন সিগন্যাল পাইনি, সুপ্রিম কোর্টের নির্দেশ, সেটা মেনেই তো আমরা চলছি, সেই কারণেই এই তালিকা প্রকাশ করা যাবে না। আচ্ছা বেশ, যোগ্য অযোগ্যর বড় ফর্দ না হয় আপনারা প্রকাশ করতে নাই বা পারলেন, কিন্তু যারা অযোগ্য সেই খতিয়ানটা তো সামনে আনুন। যারা অযোগ্য চিহ্নিত প্রমাণিত হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত, তাদের নামটা অন্তত সামনে আনুন। শুধুমাত্র অযোগ্যর তালিকাটা আপনারা প্রকাশ করুন,
সেটাও আপনারা করছেন না। মানে এই যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করাটাই এখন ব্রাত্য বসুর কাছে ব্রাত্য হয়ে গেছে। তাহলে উনি এখন কি করবেন না, উনি বলছেন আমরা ডিরেক্ট রিভিউ পিটিশনে চলে যাব, সরকার এইবার রিভিউ পিটিশন করতে চলে যাবে। এবং কোথা থেকে উনি জানতে পেরেছেন যে রিভিউ পিটিশন করার আগে সব তালিকা প্রকাশ করা যায় না, যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করলে এখন জটটা আরো বেশি করে পেকে যেতে পারে, সেই কারণে উনি এই সমস্ত তালিকা প্রকাশ করতে চাইছেন না। কোন মহামান্য উকিলের কাছ থেকে তারা এই ধরনের পরামর্শ পাচ্ছেন, তার ভিত্তি কি, সেসব তো আমরা কিছুই জানি না। তারই সঙ্গে সেই যে প্ল্যান ABCDEF পর্যন্ত তৈরি করার কথা বলা হয়েছিল, তার মধ্যে কোন প্ল্যানটার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি সেটাও জানা নেই। এবং তারই সঙ্গে এতদিন সময় কেন লাগলো, এতদিন ধরে এই শিক্ষক শিক্ষিকাদের প্রকাশ করা হবে, তালিকা প্রকাশ করা হবে, যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করা হবে বলে বলে ঝুলিয়ে রাখলেন কেন? একেবারে শেষে গিয়ে কেন বলছেন যে না, তালিকা প্রকাশ করা যাবে না? তাহলে এই ঝুলিয়ে রাখাটা শুধুমাত্রই সময় বের করার জন্য, যাতে মাঝখানে কিছুটা সময় পাওয়া যায় এবং তার মধ্যে কমিশন তাড়াতাড়ি কোর্টে গিয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত একটা সময় বের করে আনতে পারে এবং নিজেদের গাটা বাঁচাতে পারে। এই কারণেই এতদিন ঝুলিয়ে রাখা, তাই তো? আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি A না B এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি, আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে, আমরা এভিডেন্স নেব, আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব। এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার, অন্যটা আপনার দেখার দরকার নেই। ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। তাহলে এখন আমরা কি জানি? কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বর্তমানে বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি এই গোটা বিষয়টার সঙ্গে যুক্ত ছিলেন, আপনারা জানেন তিনি কি বলছেন। তিনি বলছেন যে এটা একটা স্বচ্ছতার দাবি। এই যে যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশের দাবি করা হচ্ছে, এটা স্বচ্ছতার দাবি। মানুষ যে কোনো সময় এই দাবি তুলতে পারেন। এসএসসির অনেক আগেই যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করে দেওয়ার কথা ছিল, উচিত ছিল, কিন্তু সেটা এসএসসি করেনি। তাই এখন শিক্ষক শিক্ষিকারা বেরিয়ে এসে সেই দাবি করছেন। এর সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশের কি সম্পর্ক রয়েছে? সুপ্রিম কোর্ট কি কোথাও বলেছে যে এই তালিকা প্রকাশ করা যাবে না? এবং উল্টো দিকে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি কি বলছেন? তিনি বলছেন বর্তমানে এই আন্দোলনের মধ্যে শুধুমাত্র শিক্ষকেরা নেই, তার সঙ্গে বাইরের আন্দোলনকারীরাও ঢুকে পড়েছেন। আপনার এই ছবিটার দিকে তাকানো উচিত। এই একজন ভদ্রলোক যিনি নিজের দপ্তরে কি হচ্ছে সেটা জানেন না, সে সম্পর্কে সঠিকভাবে বলতে পারেন না, অথচ বাইরে কি ঘটছে সব তিনি জানেন। কিন্তু এসএসসি চেয়ারম্যানের এই ভাষা, তার যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে আরেকজনের বক্তব্য। কে তিনি? আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলছেন যে দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্য বঞ্চিত চাকরিহারা যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকা, তারা তো বেতন পাবেনই, তাদের বেতন পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। তাই এই আন্দোলনেরও কোনো মানেই হয় না। আর তাছাড়া এখানে যারা রয়েছেন, মানে এসএসসি দপ্তরের সামনে যারা বিক্ষোভ দেখাচ্ছেন, আন্দোলনে রয়েছেন, তার মধ্যেই তো অনেক অযোগ্য থাকতে পারেন। এবার তাদের ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট কোনো গাইডলাইন না দিলে তো আমরা কিছু করতে পারি না, বলতে পারি না। আমরা রিভিউ পিটিশনে যাচ্ছি, সুপ্রিম কোর্ট যেরকম গাইডলাইন দেবে আমরা সেরকমই এগোবো। আমরা যেভাবে এগোচ্ছি তাতে ওনাদের আমাদের উপরে আস্থা রাখা উচিত। এখন আস্থা রাখবেন কি রাখবেন না সেটা তো ওনাদেরই ব্যাপার। কি সুন্দর দেখুন, ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান দুজনেই বুঝতে পেরে গেছেন যে এই যারা আন্দোলন করছেন, যারা তালিকা প্রকাশের দাবি করছেন, তাদের মধ্যে অনেক অযোগ্য রয়েছেন, বাইরের আন্দোলনকারীরা রয়েছেন। কিন্তু শিক্ষামন্ত্রীর সেই ক্ষমতা নেই বা এসএসসি চেয়ারম্যানের সেই সামর্থ্য নেই যে তারা যোগ্য অযোগ্যর তালিকাটা একদম প্রকাশ করে দিয়ে সবটা দুধ কা দুধ পানি কা পানি করে দেবেন যে কারা যোগ্য আর কারা অযোগ্য। সেই কাজটা তারা করতে পারছেন না। তাহলে আপনাকে কি করতে হবে না, আপনাকে আস্থা রাখতে হবে। দেখুন, আস্থা রাখুন ওনাদের ওপর, ওনারা তো এগোচ্ছেন, আপনি শুধু আস্থা রাখুন। আর আস্থা রাখবেন কি রাখবেন না সেটা তো আপনার ব্যাপার, আমরা কি করতে পারি? সুপ্রিম কোর্ট না বললে তো আমরা তালিকা প্রকাশ করতে পারবো না। কিন্তু সুপ্রিম কোর্ট কি কোথাও এই কথাটা বলেছে যে এই তালিকা প্রকাশ করা যাবে না? সুপ্রিম কোর্টকে কোথাও বলে দিয়েছে যে যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করা যাবে না? বলেনি তো। তাহলে
তাহলে আর কি, আস্থা রাখুন। আর পুলিশ কি করছে এই সব কিছুর মধ্যে? একজন শিক্ষিকা বলছেন পুলিশ গুঁতো মারছে। আমরা তো পড়াশোনা শিখেছি, পড়াশোনা করে এখানে এসেছি, মারামারিটা শিখিনি। আর উল্টো দিকে একজন পুলিশ আধিকারিক বলছেন আমাদের মহিলা পুলিশ এখানে রয়েছে, আপনাদের যা করার আন্দোলন করুন আপনারা, আমরা এখানে আছি, আমরা আছি। পুলিশ রেডি আছে, পুলিশ রয়েছে, তাদেরও বক্তব্য আপনাদের যা করার করুন, আমাদেরও যা করার, আমাদের ডিউটি আমাদের করতে হবে। আপনাদের যা আন্দোলন যা করার আপনারা করুন, তাতে আমাদের কিছু যায় আসে না, আমাদের যেটা করার আমরা সেটাই করব। এইটা মোটামুটি এস্টাবলিশড, প্রমাণিত হয়ে গেছে। দেখুন, প্রত্যেকটা দিক আপনাদের সামনে রাখা হয়েছে, কে কি বলছেন, কোথা থেকে কি প্রশ্ন উঠছে, কে কি করছেন, সবটা আপনাদের সামনে। এখন আপনারা কি করবেন সেটা আপনাদের ঠিক করতে হবে। আপনাদের দিকেও কিন্তু একটা প্রশ্ন রয়েছে যে আপনারা কি করবেন, এড়িয়ে যাবেন নাকি পাশে থাকবেন? এই উত্তর তো আমরা বলে দিতে পারবো না, এই উত্তর আপনাদেরই খুঁজে বের করতে হবে। তাই একটু সময় নিয়ে বরং সেই উত্তরটা খুঁজুন, আপনি কি করবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।